আপা কি হয়েছে? আপনি আমার গতকাল আবার ফোন দিয়েছেন কে? কি করছেন আপনি? ফোন দিয়েছিলাম এই যে আপনারা যে বিপদ করছেন আমার, কি একটা স্বামী এনে দিলেন আমার জীবনে। কেন? আমি তো জানি ছেলেটা অনেক ভালো। উপরতে দেখা যায় ভালো, কিন্তু মাঝে ভিতরটা দেখি না। কারণ ওনার বয়স ছিল কত 27 বছর। আমি বিয়ে করার পর ওনার আমি 5 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিছি তার হাতে। তো আমি তো কি বলছিলাম যে 3 মাস পর আমি জমি লিখে দেবো। উনি প্রতিটা দিন রাত্রে ঘুমাতে গেলে আমার বারবার করে বলে আমার জায়গাটা লিখে দাও লিখে দাও। ভাবলাম যে 15-22 দিন হয়ে গেছে বিয়ে হয়েছে আমাদের, তো দেখা গেল অনেক ভালো, মানে এত ভালো ব্যবহার, বোঝায় যে আমাদের তার মনের মধ্যে এতটুকু শয়তানি বুদ্ধি ছিল, আমি কিন্তু বুঝতে পারি নাই হ্যার মনের মধ্যে কি। ওই খাইতে গেলেও বলে যে না কবে লিখে দিবা, শুতে গেলেও বলে যে না তুমি কবে লিখে, মানে ওর সাথে আমি অনেক একটা সুখী ছিলাম। তো আমি জিনিসটা বুঝতে পারি না যে সম্পত্তি লোভে আমার বিয়ে করছে। তো পরে যখন 27 দিন বিয়ে মানে বিয়ের বয়স হয়েছে, তখন আমি সম্পত্তি তারা লিখে দিচ্ছি, অর্ধেক বাড়িটা আমি লিখে দিচ্ছি তার নামে। আর বিয়ের সময় 5 লাখ টাকা দিছি, ও বলে আমি বাড়িতে একটা ব্যবসা বাণিজ্য করবো, তো আমি টাকা বাড়িতে রেখে আসি। তো উনি ওনার নামে ব্যাংকে রাখছে, তো টাকাটা রাখছে, টাকাটা নষ্ট করেনি। তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে বাড়ি নিয়ে দিলাম। আর আমি এত বছর পর একটা স্বামী পেয়েছি, আমি কি চাইবো না আমার স্বামীটা চলে যাক? কখনোই চাইবো না। সেজন্য আমি বাড়িটা তার 27 দিনের পর আমি লিখে দিচ্ছি বাড়ির অর্ধেক। সংসার করতে করতে মানে ঝগড়া একটা সিস্টেম আছে, তো বউরে মারতে গেলে পরে না যে তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, আবার নানান ধরনের সুদ খোঁজে বউ মারার জন্য। তো উনি তো আমার মারতে পারে, কারণ উনি তো আমার বাড়িতে ঘর জামাই থাকে, মানে এরকম মানে তর্ক থেকে মানে অনেক বাজে বাজে কথা বলতো, তো আমি উত্তর দিতাম না। তারপরে একদিকে রাত্রে আমি ঘুমাতে গেছি, দেখি অনেক রাত হচ্ছে আসে না, পরে আমি ফোন দেয়, ওনার ফোন বন্ধ। তারপর পরে দেখি বোঝে না টাকা পালে ছেলেরা কি করতে পারে, টাকার দিকে সব কিছুই। ও আমার ডিভোর্স দিছে, আমি মেয়ে ওরা ডিভোর্স দেবো কি? ও আমার কাবিন কত ছিল? কাবিন আমি কাবিনের টাকা বেশি করে নিলাম, মাত্র 20,000। আর 20,000 টাকা তো আর দেওয়ার কোনো ব্যাপারই না, কারণ ও তো 5 লাখ টাকা পাইছে, আবার আমি বাড়ি পেয়েছি। তো এটা ওর কাছে কোনো ব্যাপার না যে যাক ও যদি সুখে থাকে টাকা পয়সা নিয়ে থাকতে পারে। কিন্তু আমি এটা কল্পনা করতে পারি না যে এই আমাদের বাংলাদেশের কিছু কিছু ছেলেরা লোভে পড়ে একটা মেয়ের জীবন নষ্ট করে। কিন্তু তার বিচার আল্লাহ তো একদিন করবে, কারণ তো আমি প্রবাস থেকে এই টাকাটা অনেক কষ্ট করে উপার্জন করছিলাম, অনেক কষ্ট করে, সেটাও আমার মূল্য দিল না। আর ও যদি আমার সঙ্গে থাকতো সারাটা জীবন, দেখো যে আমার জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা যা কিছু ছিল সব কিন্তু তারই হতো। আর ও কিন্তু একটা গরিব ঘরের ছেলে ছিল, কারণ আমি খুশি হয়েছিলাম যে একটা গরিব ঘরের ছেলে বিয়ে করে, যে আমি যেটা বলবো সেটা সে শুনবে। কিন্তু আসলে আমার কপালটাই খারাপ। আর কখনো আমি বিয়ে শাদী করতে চাই না, আর আপনাদের কাছে কখনো ভিডিও বানাবো না, এইগুলো আমি মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি একদম। চিন্তা করতেছে আবার আমি ইটালিতেই চলে যাব, কারণ আমার কপালে আসলে স্বামী নেই। আর আমি কোন দিক থেকে কম আছি যে আমি তার সুখ শান্তি দিতে পারি না? সব দিক থেকেই মানে আমরা ভালো ছিলাম, ও আমার সব দিক থেকে খুশি রাখতো, আমিও তারা রাখতাম, কিন্তু কোনো দিকে কোনো সমস্যা ছিল না। আমার মনে একটা সন্দেহ হতো কি ও মাঝে মাঝে ফোনে কথা বলতো। অবশ্যই আমার টাকা পয়সা নেওয়ার জন্য চলে আসছিলো, টাকা পয়সা বাড়ি ঘর নেওয়া শেষ, ওর মতো চলে গেছে। সে যদি নিয়ে যায় সুখে থাকতে পারে থাকবে, থাক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ও তো আমার স্বামী ছিল, এখন নেই, কিন্তু মানে একদিন তো একদিন ছিল। কিন্তু আমি এটা অনেক কিছু করতে পারতাম, কারণ আমার তো ওর তো মাত্র 5 লাখ টাকা, আর আমার তো যা কিছু আল্লাহ দিচ্ছে সারা জীবন বসে থেকে আমি খাইতে পারবো, কিন্তু আমি কেস করতে পারবো। কিন্তু আমি চাই না যে আমার স্বামী একদিনের জন্য তার লগে আমি ঘুমাইছি, রাত কাটাইছি, আমি চাই না যে আমার স্বামীরে কেউ একটা থাপ্পড় দিই, এটা আমি কখনো চাই না। সে যদি সুখে থাকে থাকতে পারে, সমস্যা নেই। তাহলে আপনার কথা হলো এই পর্যন্ত, তাই না? তাহলে আপনি সবাই জানা দিলেন, আমাদেরকে জানা দিলেন। বিয়ে করতে চাচ্ছি না আর বিয়ে করতে না, তাহলে আপনি ইটালি ফেরত যাচ্ছেন। তাহলে আপা ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে।